আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপা। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটার সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। আকার 7,97,000 কোটি টাকা। গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত, আহত 2 জন। কুষ্টিয়ায় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, শ্রমিক অসন্তোষ। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবারে যাব বিস্তারিত খবরে। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। বিকেল 3টা থেকে সংসদে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শীর্ষক বাজেট বক্তব্য রাখা শুরু করেন অর্থমন্ত্রী। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 25তম এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট এটি। চলতি অর্থ বছরের তুলনায় বাজেটের আকার শতকরা 4.62 বেড়েছে। বাজেটের সামগ্রিক ঘাটতি 2,65,000 কোটি টাকা। এর আগে প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেট নিয়ে কথা বলতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আতিয়া আনোয়ার অন্তু। অর্থমন্ত্রীর এটি প্রথম বাজেট এবং এই বাজেটে কি নতুন কোনো চমক আছে কিনা, আর তার পাশাপাশি জানতে চাই কোন কোন খাতে বরাদ্দ বাড়লো এবং কমলো, আমাদের জানাবেন। প্রথমেই বলি নিপা, সকালবেলায় কিন্তু অর্থমন্ত্রী যখন সংসদের উদ্দেশ্যে বেরিয়েছেন সকাল 10:30টাতে, তখনই কিন্তু তিনি বলেছেন এবারের বাজেট উনি অহেতুক বড় করতে চায় না। তার মূল লক্ষ্যই হচ্ছে এবার সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া, এটি তার ছিল মূল লক্ষ্য। এবং এবারের বাজেটে 11টি বিষয়কে আসলে গুরুত্ব দেওয়া হয়েছিল। তার মধ্যে যদি আমি বলি দ্রব্যমূল্য ক্রয়সীমার মধ্যে রাখা, কর্মসংস্থান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সম্মিলিত কৃষি ব্যবস্থা এবং ব্যাংকের আর্থিক সুশৃঙ্খলা ফেরানো, একই সাথে ডলার সংকট, এই সবগুলো বিষয়কে কিন্তু মাথায় রেখে এবারের বাজেট পেশ করা হয়েছে। এটি বাজেট কিন্তু অর্থমন্ত্রীর এবারের প্রথম বাজেট। 82 বছর বয়সে বাংলাদেশের প্রথম কোনো অর্থমন্ত্রী তার বাজেট পেশ করছেন। অবশ্যই মানুষের চমক দেখার আসলে আশা ছিল, তবে খুব একটা চমক আসলে দেখা যায়নি। চমক বলা চলে যে দীর্ঘ 10-12 বছরের যদি আমরা বাজেটের ধারাবাহিকতা দেখি, তার তুলনায় এবারের বাজেটে বরাদ্দ বৃদ্ধি হয়েছে সবচেয়ে কম। বাজেটের আকার গত অন্যান্য সময়ের তুলনায় মাত্র 10-12% মতো বাড়ানো হয়েছে, যেটা বলা চলে বিগত 5 থেকে 10 বছরের যদি আমরা একটি সমীক্ষা দেখি, তার মধ্যে কিন্তু সবচেয়ে কম বাজেটের আকার এই বছরই বেড়েছে। তার কাছে যে প্রত্যাশাটা ছিল মানুষের ক্রয়সীমার মধ্যে সব কিছু থাকবে, সেক্ষেত্রে খুব একটা স্বস্তির বিষয় আসলে দেখা যাচ্ছে না। আমরা যদি বাজেটের প্রাক্কলন বা বাজেটের যে সুপারিশগুলো এসেছে সেগুলো দেখি, প্রস্তাবিত বাজেটের আকার কিন্তু 7,97,000 কোটি টাকা। এর মধ্যে এডিপিও কিন্তু এবার বেশি বড় করা হয়নি। এডিপি গত বছরের তুলনায় খুবই কম বাড়িয়ে কিন্তু 2,65,000 কোটি টাকা করা হয়েছে। এবং এর মধ্যে রাজস্ব থেকে যে আহরণের যে লক্ষ্যমাত্রা, অর্থাৎ আয় কই থেকে আসবে, কিভাবে আয়টা হবে, সেক্ষেত্রে কিন্তু 5,41,000 কোটি টাকার একটি প্রাক্কলন করা হয়েছে। এবং সবচেয়ে বড় চাপ আসলে এবারও বরাবরের মতোই এনবিআরের উপরই থাকছে। এনবিআরের কাছে প্রত্যাশা 4,80,000 কোটি টাকার এই রাজস্বের 4,80,000 কোটি টাকায় আসবে এনবিআর থেকে। এই এনবিআরের কথাটি নিয়ে যদি বলি, এবার এনবিআর এবং আয়করে কিন্তু নানা ধরনের পরিবর্তনের কথা শুরু থেকেই আসছিল। এবং তবে দুঃখের সংবাদ, সাধারণ মানুষের জন্য এবার কিন্তু আয়কর সীমা বাড়ছে না। পূর্বের যে আয়কর সীমা ছিল, আয়কর সীমা সেখানেই রাখা হয়েছে, অর্থাৎ 3 লাখ। এবং বাজেটে বলা হচ্ছিল যে মানুষকে স্বস্তি দেওয়ার কথা, সেক্ষেত্রে আয়কর সীমাটা হয়তো সাধারণ মানুষ যারা আছে তাদেরকে কিছুটা একটু অস্বস্তিতেই ফেলতে পারে, কারণ খরচ আসলে বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু আয় বাড়ছে না। তারই প্রেক্ষিতে কিন্তু আয়কর সীমাও বাড়ছে না। একই সাথে সামাজিক সুরক্ষা খাতে এবার বরাদ্দ দেওয়া হচ্ছে 1,36,000। বলা চলে গত বছরের তুলনায় আপনার টাকার অঙ্কে কিন্তু 10,000 কোটি টাকা বেড়েছে। অর্থমন্ত্রী খাদ্য নিরাপত্তার কথা বারবার বলেছেন। এবারের বাজেটে খাদ্য নিরাপত্তার দিকেও জোর দিয়েছেন, কারণ
উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেমন তার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল এবার, সেক্ষেত্রে একই রকমভাবেই কিন্তু তিনি কৃষি খাতের ভর্তুকি, একই সাথে মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন অর্থাৎ খাদ্যে নিরাপত্তা প্রদানের দিকে কিন্তু বাজেটে উনি কিছুটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। গুরুত্ব দেওয়ার চেষ্টা করলেও কিন্তু খাদ্যে আসলে এবার ভর্তুকি বাড়ছে না, খাদ্যের ভর্তুকিটা গত বছরের মতোই অব্যাহত থাকছে। কৃষিখাত, মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত, এই তিনটি অংশকে নিরাপত্তার তাগিদে এবছর তিনি এই খাতে ৩৮,২৭৯ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করেছেন এবং টাকার অঙ্কে এই বরাদ্দ গত বছরের তুলনায় এই বছর কিন্তু বাড়ছে। একই সাথে কিন্তু বিদ্যুৎ জ্বালানি খাতে কিন্তু এবার বিশেষ বরাদ্দ রাখার জন্য বলা হয়েছে, প্রায় ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে একটা প্রশ্ন অবশ্য থাকছে যে যেহেতু ভর্তুকি এবং ভর্তুকির কথা বারবারই কমানোর কথা IMF বলেছে, সেক্ষেত্রে কিন্তু সামনে যে এই বরাদ্দের বিষয়েও কিন্তু একটা প্রশ্ন থাকবে এবং বরাদ্দের নিয়েও কিছু আলোচনা এবং কোনো মতামত হয়তো সামনে দেখা যাবে। একই সাথে যোগাযোগ খাতের যদি বলি, যোগাযোগ অবকাঠামোতে গেল ৪-৫ বছর ধরে সবচেয়ে বেশি বরাদ্দ হয়ে থাকে, এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। যদি এই বছরের বাজেটের তুলনা করি, এই বছরের বাজেটের তুলনায় কিন্তু যোগাযোগ ও অবকাঠামোতে প্রায় ৮০,০০০ কোটি টাকার ৮০,৪০০ কোটি, প্রায় ৮৫,০০০ কোটি টাকা কিন্তু বরাদ্দ হয়েছে, যদিও গত বছরের তুলনায় অঙ্কের তুলনায় বরাদ্দ কিন্তু কিছুটা কমেছে। সব মিলিয়ে যদি বলি, এবারের বাজেটে আসলে মানুষের প্রত্যাশাটা যেটা ছিল সেটা হচ্ছে দাম কমা এবং বাড়ার বিষয়ে। সেই ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে কিছুটা অস্বস্তিও তৈরি হতে পারে, কারণ এই তীব্র গরমে দেখা যাচ্ছে এয়ার কন্ডিশন, আইসক্রিম, সিগারেট এই ধরনের পণ্যগুলোর দাম বাড়ছে। বিশেষ করে এয়ার কন্ডিশন থেকে মতো নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে, দেশে তৈরি যে উৎপাদন হয় যে সকল পণ্য, যেরকম আমসত্ত্ব, তেঁতুলের জুস, এবং দেশে উৎপাদন ক্ষেত্রে যে মূসক ছিল 10% পর্যন্ত, সেটা কিন্তু 15% পর্যন্ত বাড়ানোর কথা প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে বাজেটের যদি সব কিছু মিলে যদি বলা হয়, বাজেটের আসলে খুব একটা সাধারণ মানুষের যে প্রত্যাশার কথা বলা হচ্ছে সেটা কতটা খুব একটা প্রতিফলন না হলেও বাজেটের আকারে কোনো খাতেই কোনো বিশাল বরাদ্দ দেখা যায়নি, কোনো ভর্তুকির কোনো বরাদ্দও বেশ বৃদ্ধি করতে দেখা যায়নি। অর্থাৎ বাজেটটা যে সংকোচনমূলক বলা হয়েছিল, খুব সংকোচনমূলক, খুব কম ব্যয় দেখিয়ে গত বছরের তুলনায় খুব একটা তারতম্য না করেই কিন্তু এবছরের বাজেটটা আসছে। সার্বিকভাবে একটু বাজেটের মূল আরও 2-3টি অংশ আপনাকে বলতে চাই। সেটি হচ্ছে যে অর্থায়নের বিষয়টা। অর্থমন্ত্রী যে অর্থায়নের বিষয়ে যে উনি আশা করছেন যে এবার অভ্যন্তরীণ ঋণ নেবেন উনি 1,60,900 কোটি টাকার, এবং বৈদেশিকের ক্ষেত্রে ওনার আশা 1,27,000 কোটি টাকা। এবং জিডিপি প্রবৃদ্ধি যদি বলি, জিডিপি প্রবৃদ্ধি উনি লক্ষ্যমাত্রা ঠিক করেছেন 6.75% এবং মূল্যস্ফীতি 6.5%। এখানেই প্রশ্নটা আসলে মূলত আসে যে যেখানে খাদ্য মূল্যস্ফীতি 10%-এর উপরে এবং সার্বিক মূল্যস্ফীতি 9%-এর উপরে, সেখানে এই এক বছরের মধ্যে আসলে কী রকমের জাদু দেখা যাবে যার কারণে এই এক বছরের মধ্যে মূল্যস্ফীতি 6.5% আসবে, এটা একটা বড় প্রশ্ন। বাজেটের প্রত্যেকবারই দেখা যায় এরকম উচ্চাকাঙ্ক্ষিত মূল্যস্ফীতির একটি লক্ষ্যমাত্রা দেওয়া হয়, জিডিপির লক্ষ্যমাত্রা দেওয়া হয়, তবে আসলে খুব কাছাকাছি যাওয়া যায় না এবং বড়ের মতোই বাজেটে রাজস্বে ঘাটতি থাকা যায়। যদি এবার রাজস্ব ঘাটতি 10% নিয়ে যাওয়ার ইচ্ছা অর্থমন্ত্রী আসলে প্রকাশ করেছেন, আসলে কতটা সম্ভব হবে সেটা আসলে সামনের অর্থ বছরের শেষেই দেখা যাবে। এবং বাজেটের ঘাটতি বড়ের মতো এবার বাজেটের ঘাটতিটা পূর্ণ করা সম্ভব হয় না কিনা, কারণ এবছরের কিন্তু আপনি জানেন যে বাজেটের একটা মূল লক্ষ্য হচ্ছে রাজস্ব আয় বাড়ানো, এবং রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রেই কিন্তু দেখা গেল যে হচ্ছে স্থানীয় পর্যায়ে যে উৎপাদনগুলো হয়, যেরকম আপনার আইসক্রিম, আমসত্ত্ব, স্থানীয় উদ্যোক্তাদের পর্যায়ে যে মূসক যেখানে 10% ছিল, সেটা বিভিন্ন খাতে বিভিন্ন ধাপে 15% পর্যন্ত করা হয়েছে। সব মিলিয়ে এবারের বাজেটের যে আসলে মূল্যস্ফীতি লক্ষ্যের যে 6.5% বলা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি যে আসলে 6.75% বলা হয়েছে, দুটি আসলে এক বছরের মধ্যে কিভাবে এই দুই লক্ষ্যমাত্রাকে আসলে পৌঁছানো যায়, এটা আসলে একটা বড় প্রশ্নই থেকে যাবে। আর একই সাথে যদি বলি যে সামাজিক সুরক্ষা আরেকটি বড় সিদ্ধান্ত এসেছে, সেটা দিয়ে আসলে শেষ করতে চাই, সেটা হচ্ছে সর্বজনীন পেনশন নিয়ে মানুষের মধ্যে বিশেষ ধরনের যেহেতু আগ্রহ আছে, সেক্ষেত্রে 25 জুলাই অর্থাৎ এই 25 জুলাইয়ের পর থেকে নতুন যে নিয়োগগুলো হবে, তারা কিন্তু সরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলোতে নতুন যে নিয়োগগুলো হবে, তারা কিন্তু সর্বজনীন পেনশনের আওতায় চলে আসবে। নিপা, এই ছিল আমার কাছে আজকের প্রস্তাবিত বাজেট নিয়ে সবশেষ। অন্তু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য।
গাজীপুরের কালিয়াকৈরের ডাইনকিনি এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আলামিন হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে দুইজন। পুলিশ জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিদায় অনুষ্ঠান শেষ হয় গতকাল। অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি হয়। আজ দুই পক্ষ বসে বিষয়টি সমাধান করার কথা ছিল। দুপুরে চন্দ্রা এলাকার মুকদুম প্লাজার সামনে কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানের নেতৃত্বে কাউসার আলামিন সহ 8 থেকে 10 জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আলামিন ও কামরুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এলে আক্রমণকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ও লোকজন আহত দুইজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার আলামিনকে মৃত ঘোষণা করেন। আহত কামরুল হাসানকে গুরুতর অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিকের মজুরির টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এতে দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ। এই অবস্থায় চলতি মৌসুমে খাদ্য গুদামের ধান, চাল ও গম সংগ্রহ বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাম করি এখানে আমরা ধরো ঠিকভাবে মজুরি পাই না। আমাদের সরকারের কাছে হিসাব নিতে গেলে হিসাব কৃষি আমরা পরিশ্রম করি প্রচুর। আমরা যদি 18,000 কাম করি 6,000 টাকা দারোয়ানের দেওয়া লাগে। এভাবেই অসন্তোষ প্রকাশ করলেন কুষ্টিয়া সদর উপজেলার খাদ্য গুদামের শ্রমিকরা। তাদের অভিযোগ, গাড়ি থেকে গুদামে চাল নামাতে সরকার নির্ধারিত চার্জ প্রতি টন 72 টাকা 37 পয়সার বিপরীতে তাদের প্রদান করা হয় 35 টাকা। অন্যদিকে আনলোড করতে টন প্রতি 70 টাকা 42 পয়সা আর চালের বস্তায় সিল মারা বাবদ টন প্রতি সরকারি বরাদ্দ 30 টাকা। কিন্তু বর্তমানে তারা এই ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। সরকার যে রেটটা বাড়াইছে আমাদের, সেই রেটটা আমরা পয়সা পাইনি। বড় সাহেবই বলেছে যে হিসাব নিতে হলে হিসাব দিবা না। 35 টাকা টোন দেয়, তাতে আমার সংসার চলে না। সর্দার সাত দিয়ে সব এরা দিয়ে টাকা তৈরি খায়। আবার আমরা খামাল তোলা যে চাইল পাই, এই চাইলেও আমার দেয় না। তবে শ্রমিকদের এসব অভিযোগ অস্বীকার করলেন গুদামের কর্মকর্তা। তিনি জানান, ঠিকাদারের মাধ্যমেই শ্রমিকরা সরকার নির্ধারিত টাকা পায়। ঠিকাদার নাই, ঠিকাদার চালাচ্ছে তারা, বিলকে দেয়। আমি বিল দিই, আমার কি দেওয়ার ক্ষমতা আছে? গুদামে ঠিকাদার থাকার কথা অস্বীকার করে জেলা খাদ্য কর্মকর্তা জানান, বর্তমানে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায় বেশিরভাগ খাদ্য গুদামেই শ্রমিক নিয়োগের জন্য কোনো ঠিকাদার নেই। আর এই সুযোগেই কিছু অসাধু কর্মকর্তা শ্রমিকদের তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করছেন। যাদেরই এক্সপায়ার হয়ে গেছে তারা রিটেন্ডার যে কয়জন গেছে, টেন্ডার প্রক্রিয়া হয়তো চলমান আছে। বাকিগুলো যেখানে নাই সেখানে মাস্টার রোলে চলতেছে। কুষ্টিয়ায় সব জায়গায় মাস্টার রোলে চলতেছে। দ্রুত এই সমস্যা সমাধান না হলে চলতি মৌসুমে সরকারের ধান, চাল, গম সংগ্রহ হুমকির মুখে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে গুলিতে একজন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে পৌর এলাকার কলেজ পাড়ায় ঘটনা ঘটে। নিহত এজাজ ছাত্রলীগ কর্মী। পুলিশ জানিয়েছে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভনের বিজয় মিছিলে অংশ নিতে কলেজ পাড়ায় নেতাকর্মীরা জড়ো হয়। এ সময় প্রতিপক্ষ এজাজকে লক্ষ্য করে গুলি চালায়। পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে এজাজ মারা যান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সেবার মানসিকতা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে 86তম BME দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন সেনাপ্রধান। এই সময় মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে 86তম BME দীর্ঘমেয়াদী কোর্সের 181 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে 142 জন পুরুষ এবং 38 জন মহিলা অফিসার রয়েছেন। Respected audience, competent and patriotic armed forces in
সেবার মানসিকতা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। এর দৈর্ঘ্য 10 ফুট এবং প্রস্থ 2 ফুট। বেলা 11টার দিকে সৈকতের মীরাবাড়ি পয়েন্টে ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। এর শরীরে চামড়া ছিল না এবং পেটের নিচের অংশে পচন ধরেছে। গত 2 বছরে কুয়াকাটা সৈকতে ভেসে আসা ডলফিনের মধ্যে এটি সবচেয়ে বড় বলে ধারণা স্থানীয়দের। খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগের সহায়তায় ডলফিনটি মাটি চাপা দেয়। দেশের 42টি পৌরসভার কর্মকর্তা কর্মচারী ডিজিটাল ক্যাপাসিটি বিল্ডিং প্রশিক্ষণ গ্রহণ করেছে। সুইজারল্যান্ডের অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের প্রবৃদ্ধি স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। গত 2 জুন থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। বাংলাদেশে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন মডেলের প্রচার ও প্রসারের ক্ষেত্রে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ডিজিটাল দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং ও কমিউনিকেশনস স্ট্র্যাটেজি, কন্টেন্ট ডেভেলপমেন্ট এর মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। পরিবেশগত সংকট মোকাবেলায় আওয়ার ওয়েব ক্যাম্পেইন আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। ইউনিলিভারের কর্মীদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম প্রয়াসের আওতায় এই উদ্যোগে সহযোগী হিসেবে রয়েছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন, ইপসা ও সানসিল্ক। বিশ্ব পরিবেশ দিবসের সঙ্গে সঙ্গতি রেখে চট্টগ্রাম ও ঢাকার 10টি স্কুলের শিক্ষার্থীরা এই ক্যাম্পেইনে অংশ নেয়। আয়োজকরা জানান, প্লাস্টিক দূষণ সম্পর্কে জানানোর পাশাপাশি প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ে পরবর্তী প্রজন্মকে ক্ষমতায়ন করা ও এই আয়োজনের মূল লক্ষ্য। আরলা ফুডস বাংলাদেশের নতুন ইউএইচটি কারখানা চালু হয়েছে গাজীপুরে। ব্যবসায়িক অংশীদার মিউচুয়াল গ্রুপের সাথে প্রায় 15 মিলিয়ন ইউরোর এই যৌথ বিনিয়োগ বাংলাদেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টি নিশ্চিত করবে। এছাড়া আধুনিক, নিরাপদ ও টেকসই দুধ উৎপাদনের একটি নতুন মানদণ্ড তৈরি করবে। বৃহস্পতিবার নতুন এ কারখানা উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রেক্স মোলার এবং আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশে ডানো দুধ প্রস্তুত করে আরলা ফুডস বাংলাদেশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে 32 জনের। নুসেইরাতে জাতিসংঘ পরিচালিত ওই স্কুলে আশ্রয়ের খোঁজে গিয়েছিল নিহতরা। তবে তেল আবিবের দাবি, 7 অক্টোবরের হামলার সঙ্গে জড়িত যোদ্ধারা সেখানে আশ্রয় নিয়েছিল। ইসরায়েলের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন গাজার হামাস পরিচালিত সরকারের তথ্য দপ্তরের পরিচালক ইসমাইল আল থাওয়াবেদ। গণমাধ্যমকে তিনি জানান, কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষের বিরুদ্ধে চালানো নৃশংস অপরাধকে বৈধতা দিতে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। এদিকে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদ জানিয়েছে, বুধবার তারা পুরো গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীগুলোর সঙ্গে লড়াই করেছে। ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ আগামী শনিবার হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে রোববার করা হয়েছে। এর মধ্য দিয়ে জওহরলাল নেহরুর পর মোদি হতে যাচ্ছেন ভারতের টানা 3য় দফার প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও থাকছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে। এরই মধ্যে দুজনের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টানা 3য়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফেসবুক পোস্টে বাইডেন আর ফোন করে রুশ প্রেসিডেন্ট মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। এরই মধ্যে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে কংগ্রেস। বুধবার নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনের সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনায় বসে দলটি। বৈঠক শেষে সাংবাদিকদের কংগ্রেস সভাপতি বলেন, বিরোধী দলে থাকলেও ফ্যাসিস্ট সরকারের শাসনের বিরুদ্ধে অব্যাহত থাকবে আন্দোলন। দর্শক, এবারে জানিয়ে দেব খেলার খবর। বিশ্বকাপ বাছাইয়ে ফিরতে লেগে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে স্বাগতিক বাংলাদেশ। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় হাঁটছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। তার কাছে সরাসরি চলে যাচ্ছি।
আসিফ, এই মুহূর্তে খেলার স্কোর কি, আর বাংলাদেশের এই ম্যাচ ঘিরে দর্শক উন্মাদনা কেমন দেখছেন? দর্শকদের উন্মাদনা আসলে অস্ট্রেলিয়ার মতো টিমের সঙ্গে খেলা, এটাতে আসলে বাংলাদেশ টিমের খেলা দেখতে যতটুকু না মানুষের আগ্রহ বা উচ্ছ্বাস, তার থেকে অস্ট্রেলিয়ার টিমকে দেখার জন্য মানুষের আগ্রহ বেশি, এবং এটা খুব স্বাভাবিক, এবং সেটাই বেসিক্যালি এই বসুন্ধরা কিংস অ্যারেনায় আমরা দেখেছি। তারপরও মাঠে যেমন দর্শক হয় প্রায় 6,500 ধারণ ক্ষমতা স্টেডিয়ামে, সেখানে আসলে পরিপূর্ণতা আসলে এখনও পায়নি। এর মধ্যে বাংলাদেশ একটি গোলও হজম করেছে 28 মিনিটে আমাদের ডিফেন্ডার মেহেদী হাসানের একটা ভুলে। তার আগ পর্যন্ত আসলে অস্ট্রেলিয়ার স্ট্রাইকার বলেন বা অস্ট্রেলিয়ার অ্যাটাক বলেন অনেকটাই রুখে দিয়েছেন মিতুল মার্মা এবং সেই সঙ্গে বাংলাদেশের ডিফেন্স। তো সেই জায়গা থেকে আসলে এরকম একটা আত্মঘাতী গোল যেটা বাংলাদেশ 28 মিনিটে হজম করেছে, এই ধরনের ম্যাচে অস্ট্রেলিয়ার এগেনস্টে এই ভুল এবং সেখান থেকে কামব্যাক করাটা খুব ক্রিটিক্যাল একটা বিষয় হয়ে দাঁড়ায় বা দাঁড়াবে। এরপরও এখন ফার্স্ট হাফের খেলা প্রায় শেষের দিকে, 38 মিনিটের খেলা চলছে, অস্ট্রেলিয়ার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছে, সেখান থেকে গোলের আদায় বা ব্যবধান দ্বিগুণে তারা চেষ্টা করবে। এরপরে আরও সেকেন্ড হাফ বাকি আছে। তো এরকম একটা ম্যাচে এবং একটা বিষয় সেটা হচ্ছে যে ফিফা র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া 24তম, বাংলাদেশ 184, অর্থাৎ এখন 60 ধাপ পেছনে থাকা একটা দলের এগেনস্ট ম্যাচ খেলা বা তাদের এগেনস্টে গোল হজম করা আত্মঘাতী, এটা বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় একটি দুঃখজনক একটা বিষয়। কারণ এটা হচ্ছে বিশ্বকাপ 2026 বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে বাংলাদেশের 5ম ম্যাচ, এবং বাংলাদেশ এর আগে যে 4টা ম্যাচ খেলেছে মাত্র 1টা পয়েন্ট বাংলাদেশের ঝুলিতে। তো এটা হচ্ছে বাংলাদেশের শেষ হোম ম্যাচ। এরপরে লাস্ট অ্যাওয়ে ম্যাচ যেটা কাতারে হবে লেবাননের এগেনস্ট 11 তারিখ। তার আগে আসলে এরকম একটা ম্যাচে এরকম একটা ভুল বা এরকম একটা ফলাফল এখান থেকে কি হয়, কত বড় একটা গোল ব্যবধান কত হইতে পারে তার একটা ধারণা হইতেই পারে। তো সেইটা নিয়ে আসলে এরকম একটা বিষয় নিয়ে এরকম ম্যাচে বাংলাদেশের এই পারফরমেন্স খুবই হতাশাজনক। নিপা। হাসিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। দর্শক দীপ্ত সংবাদ শেষ করব, কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটার সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী, আকার 7,97,000 কোটি টাকা। গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত, আহত 2 জন। কুষ্টিয়ায় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, শ্রমিক অসন্তোষ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।